আগামী জাতীয় নির্বাচনের আগেই শ্রম আইন সংস্কার করে বাস্তবায়ন করা হবে, জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত দল নিয়ে জোট করবে বিএনপি, মধ্যপন্থার দলে নজর জামায়াতের, তফসিলের পর চূড়ান্ত ঘোষণা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে এর মধ্যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে যারা আসবে সবগুলো দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে। সেখানে ইসলামী কিছু দল আছে, অন্যান্য কিছু দল আছে। উত্তরের 3 জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, পূজার ছুটিতে ভোগান্তিতে যাত্রীরা। সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ নিহত 3 জন। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মাংস, সব ধরনের সবজিতে দাম ঊর্ধ্বমুখী, সরবরাহ কম থাকার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এবং শুল্ক নিয়ে নতুন ঘোষণা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঔষধের ওপর 100% শুল্ক বসাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, 1 অক্টোবর থেকে কার্যকর। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে শ্রম আইন সংস্কার বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ উচ্চ পর্যায়ের বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে যুবকদের জন্য বিশ্ব কর্মপরিকল্পনার শীর্ষক বৈঠকে যুব বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে বড় সংকট উল্লেখ করে চাকুরি প্রার্থী নয়, চাকুরিদাতা গড়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। এদিকে রাতে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব তামিম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে যুবকদের জন্য বিশ্ব কর্মপরিকল্পনা 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আন্তঃপ্রজন্মীয় সহযোগিতা ছাড়া বিশ্ব অগ্রগতি সম্ভব নয়। গেল বছর বাংলাদেশের তরুণরা সাহসের সঙ্গে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতিকে নতুন পথে এগিয়ে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। In Bangladesh we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. যুবশক্তির ক্ষমতায়নে বৈশ্বিক সহযোগিতা ছাড়া কোনো দেশ একা সফল হতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অধিকার, নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিলে আগামীর পৃথিবী নিজেদের মতো সাজাবে যুবকরা। But lasting global progress cannot be achieved without youth inclusion. Empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. এদিন সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা OHCR আয়োজিত সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার, আমাদের অভিন্ন মানবতার মূল বিষয় শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে বিধান তৈরির উপর গুরুত্ব দেন তিনি। Freedom, yes, but freedom with some limits. You cannot go on doing this. We have to find a way to adjust that. I'm not have the solution to that. I said this is the threat which is coming. পরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে কার্যকর ও অর্থবহ যুব অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সহসভাপতিত্ব করেন। এদিন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাইয়ের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় আলবেনিয়া বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করে, এজন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। এর আগে সকালে ডাচ প্রধানমন্ত্রী ডিক শোফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় কৃষি ও আঞ্চলিক সহযোগিতা সহ আসন্ন নির্বাচন, সংস্কার ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দিন শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত উচ্চ পর্যায়ের এক নৈশভোজে যোগ দেন প্রধান উপদেষ্টা। অংশ নেন 3 প্রধান রাজনৈতিক দলের নেতারাও। এ সময় শ্রম আইন সংস্কারের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার গুরুত্ব তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। Disaster that had hit Bangladesh for over 15 years overcame. Initial part of the overcoming is done.
But it's a long way to go. Bangladesh can have a very confident journey, that I can assure you. There's a lot of potential in Bangladesh that will make it happen. All the dreams that young people dreamt about during the uprising. আজ ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সমমনা রাজনৈতিক দল নিয়ে জোট করতে মরিয়া দেশের বড় দলগুলো। ইসলামী দল ছাড়াও মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করতে কাজ করছে জামায়াত ইসলামী। আর ইসলামী দলের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দল নিয়ে জোট করবে বিএনপি। তবে চূড়ান্ত রূপ দেখতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য, নির্বাচনে সব দলের অংশগ্রহণ সহ নানা বিষয়ে কয়েকটি রাজনৈতিক দলের সংশয় থাকলেও ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে সংকল্পবদ্ধ অন্তর্বর্তী সরকার। রাজনীতির মাঠে নানা বক্তব্য দিলেও নির্বাচন কেন্দ্রিক জোট গঠনে তৎপর বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। জামায়াত নেতারা বলছেন, ইসলামী দলগুলোর পাশাপাশি মধ্যপন্থার দল নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে, তবে তা চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে। সবগুলো দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে, সেখানে ইসলামী কিছু দল আছে, অন্যান্য কিছু দল আছে। তো এর অংশ হিসেবেই সামনে হয়তো যে ত্রয়োদশ জাতীয় সংসদ, যেটা সম্ভাব্য সময় হচ্ছে ২৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমরা ইলেকশন নিয়েও কিছু আলোচনা হয়েছে, কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে আর কি। এটা হয়তো ঐক্যমত্য কমিশনে যদি এই জুলাই সনদের আইনি ভিত্তির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা বাস্তবায়নটা কীভাবে হবে, এগুলো যখন ফাইনাল হবে তখন এই বিষয়টা আর একটু স্পষ্ট হবে আর কি, যে আমরা কী করছি, এটা কোনো জোট হচ্ছে অথবা কোনো প্ল্যাটফর্ম হচ্ছে, কিছু একটা তো হবেই। এদিকে শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে টানাপোড়েন দ্রুতই কেটে যাবে আশা করছেন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোর নেতারা। যুগপৎ আন্দোলন থেকে আমাদের সব সেট করা ছিল, নির্বাচনে গেলে যুগপৎ আন্দোলনটাই একটা কোয়ালিশন আকার ধারণ করবে। সো আমরা এখনও আশাবাদী যে এই কোয়ালিশনেই আমরা নির্বাচনে যেতে পারবো। এর ভেতরে কিছু দলের কিছু তাদের কিছু টানাপোড়ান শুরু হয়েছে, বাট যাই হোক আমরা এখনও কনফিডেন্ট আমরা সেটা যেতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ জানান, ইসলামী দলগুলোর জনসমর্থন তেমন না থাকলেও জোট গঠনে গুরুত্ব দিচ্ছেন তারা। ইসলামী দলগুলোর তো এমনি তেমন সমর্থন নাই। অতীত তাদের যে দল জামাত ইসলামী, তারা এখন পর্যন্ত হাইয়েস্ট সিট পেয়েছে 17টি জাতীয় সংসদে। এবার তারা অনেক আশাবাদী, দেখা যাক জনগণ কাদেরকে বেছে নেয়। আমরাও কয়েকটি ইসলামিক দলের সাথে বিএনপিরও যোগাযোগ আছে। তারা আশা করি আমাদের জোটে থাকবে যদি জোটগতভাবে আমরা নির্বাচনে যাই। আমরা অপেক্ষা করে আছি, নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরেই আসলে মূল পোলারাইজেশনটা হবে। নির্বাচন কেন্দ্রিক জোটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দলকে জায়গা দেওয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে এর মধ্যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে যারাই আসবে, আমরা তো চাই সবাই সংসদে লড়ুক, সেটা ঐক্যবদ্ধভাবে জোটগত হোক, আলাদা হোক, সবার জন্য একটা স্পেস থাকা দরকার। তার মতে নির্বাচন কেন্দ্রিক জোট চূড়ান্ত করতে ধর্মের ভিত্তিতে নয়, রাজনৈতিক দল হিসেবেই সবাইকে বিবেচনা করছে বিএনপি। আমরা দল হিসেবে সবাইকে বিবেচনা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যারা কাজ করতে চাই আমরা সকলের সাথে। শিল্প ও কৃষির সমন্বয়ে গড়ে ওঠা গাজীপুর ১ আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। মাঠে নেমেছেন রাজনৈতিক দলগুলো সম্ভাব্য প্রার্থীরা। নিজেদের প্রার্থিতা জানান দিয়ে গণসংযোগ আর প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। পাশাপাশি যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সহকর্মী এম নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর ১ আসন। শিল্প কারখানা ও কৃষি নির্ভর এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৬,৯৬,০০০।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বেড়েছে তৎপরতা। বিএনপির পক্ষ থেকে আলোচনায় রয়েছে 1 ডজন সম্ভাব্য প্রার্থী। তবে প্রচার ও জনপ্রিয়তায় জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খ্যাত তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি সুসংগঠিত এবং শক্তিশালীভাবে মানুষের দ্বারে যাচ্ছে, কাজ করছে। ক্লিন ইমেজের মানুষ বিভিন্ন পদে আসছে, শিক্ষিত ছেলেমেয়ে বিভিন্ন পদে আসছে। সামনে আরো সুসংগঠিতভাবে তারা কাজ করবে ইনশাআল্লাহ। গাজীপুর 1 আসনে প্রথমবারের মতো প্রার্থী দিয়েছেন জামায়াত ইসলামী। দলটির প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সাবেক সচিব শাহ আলম বকশী। আমরা আমাদের সংগঠনের সকল পর্যায়ে সাংগ নির্বাচনের কমিটি গঠিত হয়েছে, নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। আমরা জনগণের কাছে যাচ্ছি। এছাড়া জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জাতীয় পার্টি, জাকের পার্টি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরাও প্রার্থিতা জাগান দিয়ে গণসংযোগ করছেন। অতীতে আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই, আমরা দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, আমরা কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম না। মানুষ যেহেতু পরিবর্তন চায়, সেই হিসেবে আমাদের গণ অধিকার পরিষদকে মানুষ ভোট দেবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমাদের কমিটি এখনো ঘোষণা করা হয়নি, সো আমরা আমাদের জায়গা থেকে কমিটি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত যারা দায়িত্বশীল আছি তারা কাজ করে যাচ্ছি। তবে সাধারণ ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ। আমাদের পাশে যারা সবসময় থাকবে, যাদেরকে আমরা পাবো, ডাকতে পাবো, এইরকম প্রার্থীকে আমরা ভোট দেব। ভালো মানুষ যেগুলা কাজ করবি সেই লোককে আমরা ভোট দেব। তরুণ ভোটাররা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি তারা চায় যোগ্য ও সৎ নেতৃত্ব। আগামী প্রজন্মকে যে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাদের দেশকে সুন্দরভাবে গড়তে পারবে, আমরা এরকম নেতৃত্বই চাই। উন্নয়নমূলক কাজকর্ম করবে এবং জনগণের পাশে থাকবে, এমন একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। গাজীপুর 1 আসনের রাজনৈতিক মাঠে যতদিন যাচ্ছে ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। রাজধানী ঢাকার রাস্তায় ঝুঁকি বাড়াচ্ছে রিকশা ও অটোরিকশা। উল্টো পথে যানবাহন চলছে হরহামেশাই। এতে সড়কে বাড়ছে যানজট, ঝরছে প্রাণ। এমনকি অন্তর্বর্তী সরকারের 1 বছরেও সড়কে ফেরেনি শৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করা হলেও বাস্তবায়নের অভাবে মিলছে না কোনো সুফল। শুধু মিটিং সেমিনারে উচ্চকাতকে না রেখে বাস্তবায়নে জোর দেওয়ার তাগিদ তাদের। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত, ঝর্ণার রিপোর্টে। সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা, উল্টো পথে চলাচল, বদলায়নি কোনো কিছুই। উল্টো এই অনিয়মে যোগ হয়েছে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার জঞ্জাল, যা অলিগলিতে চলার কথা থাকলেও এখন দাপিয়ে বেড়াচ্ছে নগরীর মূল সড়ক। এতে যানজটের যন্ত্রণার পাশাপাশি বাড়াচ্ছে দুর্ঘটনা। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরপর দ্রুতই পাশ হয় সড়ক পরিবহন আইন 2018। সড়কে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হলেও হয়নি কোনোটির বাস্তবায়ন। এতে মেলেনি নতুন আইনের কোনো সুফল। আইন তৈরি হওয়ার পরে আমরা একটা করোনা ধাক্কা খেলাম। এই করোনা ধাক্কার পরে ব্যাপকভাবে প্রায় 50 থেকে 60 লাখ ব্যাটারি চালিত রিক্সা, নিবন্ধনবিহীন ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় নেমে পড়লো, যেটা আপনি আইনের আওতায়, প্রসিকিউশনের আওতায় আনতে পাচ্ছেন না। ফলে আইনটাকে বাস্তবায়নের একটা বড় ধরনের বাধা মোটরসাইকেল এবং এই যে আপনার ব্যাটারি চালিত যানবাহন। বিশেষজ্ঞরা বলছেন, সড়কের এই বিশৃঙ্খলা শুধু সময়ই অপচয় করছে না, ক্ষতি করছে দেশের অর্থনীতিরও। বিশৃঙ্খলার জন্য আমাদের অনেক অর্থনৈতিক অপচয় হয়ে যাচ্ছে। আমি ভারী অর্থনীতিতে যাব, আমি এলডিসি গ্র্যাজুয়েশনে যাব, আমার সক্ষমতা যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা আর আমরা ছুঁতে পারবো না। তো সেই হিসাবে আমি বলবো, এই সরকার না, এই গত সরকারের থেকেই রাস্তায় খালি বিশৃঙ্খলা বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য বলছে, রাজধানীতে বাস, ট্রাক, পণ্যবাহী নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 80,000। কয়েক লাখের নেই ফিটনেস। কিন্তু নতুন আইনে এসব যানবাহন সড়কে ওঠার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে বীরদর্পে। যদিও এসব সংকট সমাধানে রুটভিত্তিক যানবাহন চলাচলের উদ্যোগ নিচ্ছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। প্রথমত আগে রুটগুলাকে ফাইনালাইজ করা, যে দেয়ার আর মানে নানা রকম ওপিনিয়ন আছে। কেউ বলতেছে 51টা, কেউ বলতেছে 100টা, প্রকৃতপক্ষে গাড়ি চলতেছে নাকি 100 রুটে, এই যে কথাগুলো চালু আছে এইটার একটা শেষ করা দরকার। রুটগুলা যে রিভাইজ করতে হবে, তো অনেক দিন তো হয়নি, তো রুটগুলো তো রিভাইজ করতে হবে, সেটা তো এখান থেকেই তো নির্দেশনাটা আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, আইনের প্রয়োগ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত না করা গেলে কোনো কাজেই আসবে না এসব উদ্যোগ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বিএনপি সরকার গঠন করলেও খাল পরিষ্কার কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান মহানগর উত্তর বিএনপির নেতারা। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী খাল খনন ও পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা বলেন 31 দফার আলোকে এই কর্মসূচি পরিচালনা করছেন তারা ধারাবাহিকভাবে। আর খাল পরিষ্কার শেষে খালের দুপাশে গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধিকরণের উদ্যোগ নেবেন তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি পরিচালনা করছেন বলে জানান তারা। আশা করি আমরা আগামী সপ্তাহখানিকের মধ্যেই আমাদের কার্যক্রম শেষ করে আমরা আবার দুই পারে আমরা ওই নামে মাত্র কিছু দুই একটা ছোট গাছ লাগানো সেটা না, আমরা দুই পারে মানুষ যাতে বসতে পারে ওই ধরনের গাছ আমরা কথা বলেছি ইতিমধ্যে, এবং বড় বড় গাছ আমরা যেগুলা রোপণ করবো ইনশাল্লাহ। যেগুলা জলা ভরে গিয়েছে ময়লা এগুলা পরিষ্কার করা এবং খনন করা এবং দুই পাশে বনায়ন করে একটি সুন্দর বাংলাদেশ বিএনপি ইনশাল্লাহ উপহার দেবে। মাদারীপুরের রাজৌরে এক আসামিকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে থানার ওসি সঞ্জয় কুমার ঘোষ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। জেলা পুলিশ সুপারকে এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি পূর্ব সারমঙ্গল এলাকার ইলিয়াস খালাসিকে গত 18 সেপ্টেম্বর গ্রেফতার করে এসআই মোহাম্মদ মোস্তফা কামাল। পরে আদালতে হাজির করা হলে আসামি অভিযোগ করেন ওসি সঞ্জয়ের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে পিস্তলের বাট ও বুট দিয়ে মারধর করা হয়। আদালত আসামির শরীরে দৃশ্যমান জখম প্রত্যক্ষ করেন এবং তা অভিযোগের সঙ্গে মিল রয়েছে বলে উল্লেখ করেন। অক্টোবর মাসকে সাইবার নিরাপত্তা মাস হিসেবে পালন করা হয় বিশ্বব্যাপী। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন ও রবি আজিয়াটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি ঘোষণা ও আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি জীবনকে সহজ করছে ঠিকই, তবে একই সঙ্গে বেড়ে চলেছে সাইবার অপরাধের ঝুঁকিও। ব্যাংকিং, ই কমার্স থেকে শুরু করে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই প্রতিদিন ঘটছে নানা ধরনের সাইবার হামলা। কিভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করা যায়, কিভাবে সাইবার জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করা যায় সে বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দেন আলোচকরা। সবাই একতাবদ্ধ হয়ে আমাদের নিজেদের প্রযুক্তি ইনোভেট করা, উদ্ভাবন করা এবং সেই প্রযুক্তি নিজেরা ব্যবহার করা, এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। এখানেও মানুষজন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তার অধিকাংশ লোকই আসলে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের যে চ্যালেঞ্জগুলো, ভালো খারাপ দিকগুলো, এগুলো সম্পর্কে সচেতন না। সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে আমি বিশ্বাস করি যে টেকনোলজির কোনো জাতীয় বাউন্ডারি বা বর্ডার নাই, এটা আসলে গ্লোবাল। যেমন এআই যখন বুম করেছে তখন এআই কিন্তু শুধুমাত্র ইউরোপ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুধু বুম করেনি, তার ইম্প্যাক্ট, তার বেনিফিট কিন্তু আমরাও পাচ্ছি। ভোলায় ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, গেল 24 ঘন্টায় কতজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। তো হ্যাঁ, যেমনটি বলছিলেন যে গত 24 ঘন্টায় কিন্তু 15 জনের মতো কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং একই সাথে কিন্তু আমরা জেনেছি যে পুরো জেলায় কিন্তু এখন পর্যন্ত এই গত 26 দিনে কিন্তু 126 জন রোগী কিন্তু আক্রান্ত হয়েছেন এবং যাদের চিকিৎসা হয়েছে। এবং একই সাথে বলা যায় যে গত 2 মাসে কিন্তু আক্রান্তের হার অনেকটাই বেড়েছে এবং আমরা জেনেছি স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে যে আগামী মাসেও কিন্তু ডেঙ্গুর যে সংক্রমণ সেটি থাকবে। অর্থাৎ বলা যায় যে ভোলায়, উপকূলীয় জেলা ভোলায় কিন্তু ডেঙ্গু সংক্রমণ অনেকটাই বেড়েছে এবং প্রতিদিনই রোগীদের চাপ বাড়ছে। তবে এই চলতি মাসে রোগীদের চাপ অনেকটাই বেশি, কারণ 126 জন কিন্তু রোগী আক্রান্ত হয়েছেন এবং যাদের চিকিৎসা চলছে। এবং আমরা একটু নার্সের সাথে কথা বলবো এবং তার কাছে
চাপ কেমন আছে হাসপাতালে? ডেঙ্গু রোগীর কথা বলতেছেন? ডেঙ্গু রোগী এখন আগের থেকে হসপিটালে ভর্তি অনেক বাড়ছে, আগের থেকে বেড়ে গেছে। আর অন্যান্য রোগীদের এবং ডেঙ্গু রোগীদের সকল মেডিসিনও হসপিটালে আছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তো যে যারা ডাক্তার এবং নার্স রয়েছেন তারাও কিন্তু রোগীদের সেবা দিতে গিয়ে অনেকটা হিমফিম খাচ্ছেন, যেহেতু অন্যান্য সময়ের তুলনায় এখন এই চাপটি বাড়ছে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে এই ডেঙ্গু সংক্রমণ নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের বেশি আরও সচেতন হওয়ার কিন্তু আহ্বান তারা জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে ডেঙ্গু সংক্রমণ নিয়ে সর্বশেষ তথ্য। তোয়া। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলায় ফের বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। বৃহস্পতিবার রাতে হঠাৎ কাউন্টার থেকে শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে কোনো ঘোষণা ছাড়াই তারা বাস চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য একটা তো বিভ্রান্তি। অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে। ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ, মানে বাসটা বন্ধ। কিন্তু আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক সিএনজি সংঘর্ষে মা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে শান্তিগঞ্জের পাগলা বাজার এলাকায় ঘটনা ঘটে। সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির সাথে সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ মা মেয়ে নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। দর্শক, শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশের মতো নাটোরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, শারদীয় দুর্গাপূজা ঘিরে কি ধরনের প্রস্তুতি চলছে, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ তোহা। আমরা রয়েছি এখন মূলত নাটোরের লালবাজার যে কদমতলী দুর্গা মন্দির রয়েছে সেখানে অবস্থান করছি মূলত। আর মাত্র একদিন পরে কিন্তু এই হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবকে সামনে রেখে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যে প্রতিমা তৈরির কারিগররা রয়েছে তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এবং নাটোরের যেটি আলোচিত এবং গতবার যেটি আলোচিত দুর্গা মন্দির ছিল, দুর্গা প্রতিমার যে কারিগররা ছিল তা কিন্তু ধান দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরি করে কিন্তু আলোচনা সৃষ্টি হয়েছিল এই লালবাজার এই কদমতলী এখান থেকে। এবারও কিন্তু তারই ধারাবাহিকতায় 20 কেজি পাট দিয়ে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করে আবারও আলোচনা জন্ম দিয়েছেন এই প্রতিমার যারা কারিগর রয়েছে তারা। এবং আমরা আরো যদি জানিয়ে রাখি, নাটোরে এই দুর্গাপূজাকে সামনে রেখে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে। এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপন করতে তারা কিন্তু সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। এবার নাটোর জেলায় এবার 368টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দেবী দুর্গার আরাধনা। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে কিন্তু নাটোরের এই কদমতলীর যেই লালবাজার কদমতলীর যেই রবি সুতম সঙ্গের যেই প্রতিমাটি রয়েছে সেটি। এবং এদিকে জেলা প্রশাসক আসমা শাহিন কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্গাপূজাকে সামনে রেখে পুলিশ প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু সর্বক্ষণিক মাঠে কাজ করবেন। এবং ইতিমধ্যে কিন্তু আজ থেকে এই যে মন্দিরগুলো রয়েছে যেখানে আরাধনা হবে সেই জায়গাগুলো কিন্তু আনসারের যে 6 জন করে লোক কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু কাজ করছেন। এবং এই
প্রত্যেকটি মন্দিরে কিন্তু নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করার কাজ চলছে এবং ইতিমধ্যে কিন্তু লাইটিং এর কাজ প্রায় শেষের দিকে। আমরা একটু কথা বলবো এখানে যারা যে কারিগর রয়েছে, আপনাদের কাজ কত দূর এগিয়েছে? আমাদের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, একটু হালকা ফিনিশিং দেওয়া আছে, টাচ দেওয়া, এই পর্যন্ত মোটামুটি শেখাই। আর বিকালে সন্ধ্যার দিকে প্রতিমা গোনা যার যার মন্দিরে শেষে নিয়ে যাবে। জি, যেমনটি বলছিলাম নাটোরের দুর্গোৎসবের যেই সর্বশেষ খবর নিয়ে নাটোর থেকে যুক্ত ছিলাম। চলে যাচ্ছি স্টুডিওতে। তোহা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ মুহূর্তের দুর্গাপূজার প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর বিভিন্ন বাজারে মাছ, মাংস থেকে শুরু করে সবজি সহ সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। এতে নাজেহাল অবস্থা সাধারণ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন বাড়তি দামে পণ্য কিনে এনে বিক্রি করতে হচ্ছে বলে বেড়েছে দাম। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা যায় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ মশলার দাম অপরিবর্তিত থাকলেও মাছ ও সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। মাংসের দাম অপরিবর্তনীয় থাকলেও বেড়েছে মাছের দাম। কেজি প্রতি মাছের দাম বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। আর বিক্রেতারা বলছেন বর্ষার মৌসুম হওয়ায় সবজি কিংবা মাছ প্রায় সবকিছুই বেশি দামে আমদানি করায় দাম বেড়েছে। দর্শক, ছুটির দিনের এই বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে বিস্তারিত জানানোর জন্য যুক্ত হচ্ছেন মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, বাজারে নিত্যপণ্যের সরবরাহ দরদাম কেমন দেখছেন? এবং আমরা যেহেতু জানতে পেরেছি যে দাম কিছুটা বেশি রয়েছে, সেক্ষেত্রে ক্রেতারা কি বলছেন? তো নিত্যপণ্যের বাজারে দরদামের কথা যদি আমি বলি, কাঁচা বাজারের কিন্তু দাম অবশ্যই বেড়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে ক্রেতা যারা আছেন তারা কিন্তু যারাই কেনাকাটা করতে আসছেন তারা কিন্তু বারবার একটি অভিযোগ করছিলেন যে আসলে বর্ষার মৌসুমের কথা বিক্রেতারা বলছেন, তবে এমনিতেও তারা দেখছেন যে আসলে এই কয়েক মাস ধরে কিন্তু আসলে বাজারের পরিস্থিতি কিছুটা নাগালের বাইরে বা হাতের মধ্যে নেই, তেমনটা কিন্তু তারা বলছেন। অস্থিতিশীল একটি পরিবেশের কথা তারা বারবার অভিযোগ করছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে সবজির দামগুলো রীতিমতো আসলে বেড়েই চলেছে। গত সপ্তাহে যে সবজির দাম হয়তো ছিল 80 টাকা করে কেজি, সেই সবজি কিন্তু এই সপ্তাহে এসে হয়ে গিয়েছে 120 টাকা করে কেজি কিংবা 100 টাকা করে কেজি। আসলে দোকান ভেদে বা হচ্ছে এই বাজারের মধ্যে আসলে এক একটি সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা এক এক রকম দাম হাঁকাচ্ছেন। তবে শেষমেশের কথা যদি আমি বলি, একদম শেষের দিকে এসেও যেহেতু এখন ইতিমধ্যে বাজার কিন্তু বলা যায় যে বাজার যারা করতে এসেছেন তারা অনেকে এখন বাজার করে চলে গিয়েছেন, তারাও কিন্তু আসলে বলছিলেন যে আসলে শেষ মুহূর্তে তারা যখন বেলা গণার সাথে সাথে দামগুলো কিন্তু কিছুটা কমানোর দরকার থাকলেও তারা কিন্তু দাম কমাচ্ছেন এবং একই দামে তারা আসলে শাকসবজি যেগুলো আছে সেগুলো বিক্রি করে যাচ্ছেন। যেই পটলের কথা যদি আমি বলি, সবজির ক্ষেত্রে পটলের দাম তারা বলছেন যে 80 টাকা থেকে 120 থেকে 130 টাকা পর্যন্ত তারা কেজি প্রতিতে নিচ্ছেন এবং মাছের ক্ষেত্রে এবং মাংসের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি একই রকম রয়েছে। মাংসের ক্ষেত্রে অবশ্য রয়েছে গরুর মাংস, খাসির মাংস, এই মাংসের ক্ষেত্রে কিন্তু দাম অপরিবর্তনীয় রয়েছে। তবে মাছের ক্ষেত্রে কিন্তু মাছের বিভিন্ন তারতম্য রয়েছে এবং এই মাছের বাজারে যদি বলি কিছুটা অস্থিতিশীল একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে নয় যে এখানে কিন্তু আমরা বাজারে এসে দেখতে পেয়েছি যে আসলে মাছের বাজারে যদি কেউ পুরো মাছ নাও কিনতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে কেজি ধরে বা ভাগা করে মাছ বিক্রি করছে, সেই সুযোগও কিন্তু রেখেছেন বিক্রেতারা এবং সেভাবেই কিন্তু আসলে যারা কেনাকাটা করতে আসছেন যদি যে লিস্ট করে নিয়ে আসছেন যদি সাধ্যের মধ্যে কেউ কেনাকাটা না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা এই মাছের বাজারে এসে কিন্তু মাছ কেনার ক্ষেত্রে কিন্তু তারা এসে ভাগা করে মাছ কিনে নিয়ে যাচ্ছেন এবং প্রতি ভাগের দামের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিছুটা দাম কম পড়লেও তারা কিন্তু পুরো মাছ কিনে নিয়ে যেতে পারছে না। তো এই নিয়ে কিন্তু ক্রেতাদেরও অনেক ধরনের অভিযোগ রয়েছে। তবে তারা বারবার যেটি বলছে যে আসলে বাজার মনিটরিং এর দরকার আছে, প্রশাসনের পক্ষ থেকে বা সরকার পক্ষ থেকে যদি পদক্ষেপ নেওয়া হতো এবং উদ্যোগ নেওয়া হয় এবং প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করা হয়, সেক্ষেত্রে হয়তো নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের আসলে বাজার করাটা তাদের জন্য কিছুটা সুবিধার হবে এবং তারা আসলে স্থিতিশীল একটি বাজার পরিস্থিতি থাকতে পারবে। বাজার করতে এসে আসলে তাদের হিমশিম খেতে হবে না এবং বাসা থেকে তারা যে লিস্ট করে নিয়ে আসেন সেই লিস্ট তারা পরিপূর্ণভাবে আসলে দৈনিক যে নিত্যপণ্যের যে জিনিসগুলো আছে, দৈনিক চাহিদা যে জিনিসগুলো আছে সেগুলো তারা কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। তো এই ছিল আমার কাছে কৃষি মার্কেট থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। দেখছেন সংবাদ দুপুর।